এখন কথা হচ্ছে সেনাবাহিনী পুলিশ এরা কি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, নাকি এনসিপি সেনাবাহিনী, এনসিপি পুলিশ, এনসিপি নৌবাহিনী, এনসিপি বিজিবি? তাহলে এনসিপি কি ওদের এনসিপির তাদের বেতন দেয়? এনসিপির আন্ডারে তারা শপথ নিয়েছে না বাংলাদেশের আন্ডারে তারা শপথ নিয়েছে? এনসিপি তো একটা অনিবন্ধিত রাজনৈতিক দল, ওদের তো কোনো আইডেন্টিটি নাই। এখনো জঙ্গি সন্ত্রাসী টোকায়, দুদিন আগে চপ্পল পড়ছে, এখন কোটি কোটি টাকার গাড়ি হাঁকাচ্ছে, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মব সন্ত্রাসী তারা। আর আজকে যে এই মুহূর্তের বাংলাদেশে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, একদম ঠিক এই মুহূর্তেই এত কিছু ঘটছে, তার মধ্যে সবচেয়ে সারাদিন ধরে যে কথাগুলো গত 3 দিন ধরে আমরা যেটা আমাদেরকে আঘাত করছে, আমরা যেটা শুনছি, সেটা হচ্ছে যে আগামী কয়েকদিন খুব গুরুত্বপূর্ণ। এটা রাষ্ট্রের পক্ষ থেকে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হচ্ছে, এবং তার সাইড এফেক্ট হিসেবে আমরা দেখছি সেনাবাহিনী, র্যাব, পুলিশ, যৌথ বাহিনী একদম চিরুনি অভিযানে নেমেছে আওয়ামী লীগকে ধরবার জন্য। আওয়ামী লীগ নিধন। আমি মাঝখানে একটা কথা বলতে পারি একটু? শুধু আপনি রুমটা যদি আরেকটু কমিয়ে নেন, আমি যে সেজে আছি এইভাবে যদি থাকেন তাহলে আপনার মুখের উপর কমেন্টস গুলো পড়ে যায়। জি জি, এবার ঠিক আছে, এবার প্লিজ ক্যারি অন। থ্যাংক ইউ। তো দেখা গেল যে দেশে এত, আমরা শুনছি দেশে এত জঙ্গি সন্ত্রাসী, আমরা প্রতিদিন দেখছি হত্যা হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, মানে লোকজনকে কুপিয়ে মেরে ফেলছে, গলা কাটা লাশ পাওয়া যাচ্ছে, ধর্ষণ হচ্ছে। পুলিশ সদর দপ্তর থেকে আমরা যে রিপোর্টটা পেয়েছি, যদি শুধু সেটাকেই ফোকাস করি তাহলে অবর্ণনীয় অবস্থা, নজিরবিহীন, মানবতা ভুলণ্ঠিত। এখানে বাংলাদেশের কোনো মানবাধিকার নাই, মানবতা নাই, কিচ্ছু নাই। সেই সমস্ত জায়গায় কোনো মানে আসামি বা সেই অপরাধীদেরকে না ধরে খুঁজে খুঁজে বের করা হচ্ছে কোথায় আওয়ামী লীগের নেতা কর্মী, এমপি বা সরকারি কর্মকর্তারা বিগত সরকারের সময়, সেগুলো তাদেরকে খুঁজে বের করা হচ্ছে। কেন কেন এখনো ওনারা মনে করছেন যে আমাদেরকে ধরপাকড় করতে হবে, পিটিয়ে মারতে হবে, আমাদের কারাগারে ঢুকতে হবে? কেন? অর্থাৎ আজকে জনগণ কিন্তু প্রধান উপদেষ্টা যে সমস্ত কার্যকলাপ করেছে 5ই আগস্ট পরবর্তী সময় থেকে, দেশের জন্য তো একটি কাজও করেনি। তো জনগণ তো ক্ষিপ্ত হয়ে গেছে, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। জনগণকে বাদ দিয়ে তারা এনসিপি কে নিয়ে, জঙ্গিদেরকে নিয়ে দেশ চালাচ্ছে। তো জনগণ যখন দেখবে যে একটা রাষ্ট্রের প্রধান যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আজকে বাংলাদেশকে জঙ্গি, অপরাধী, সন্ত্রাসীদের অভয়ারণ্য করবে, ইসলামী উগ্রবাদীদেরকে ক্ষমতায় বসাচ্ছে, তারা ক্ষমতা চালাচ্ছে আসলে। সেখানে জনগণ এখানে আমি একটা কথা বলি। সরকার এই যে 29 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত একটা স্পেশাল আইন চালু করলো বা তদন্ত বা খোঁজ খবর নেওয়া বাড়ালো, এটা কি সরকার কি জনগণকে ভয় পাচ্ছে না আওয়ামী লীগকে ভয় পাচ্ছে? কি মনে হয় আপনার? জনগণ আওয়ামী লীগকে ভয় পাচ্ছে। আর জনগণ যেহেতু সরকারকে সমর্থন না করে, জনগণ কিন্তু এখন চায় আওয়ামী লীগ রাস্তায় নামুক। জনগণের কাছ থেকে কিন্তু এরকম অভিমানে অনুযোগ আমরা শুনছি যে আওয়ামী লীগ কেন নামছে না, আপা কেন আসছে না। জনগণের কিন্তু আবেগের দাবি চলে এসেছে। তো কাজেই জনগণ আওয়ামী লীগের সাথে, জনগণ ইউনূসকে বর্জন করছে, এনসিপি সমাবেশে যাচ্ছে না। সেই কারণে আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়ে উঠেছে, আওয়ামী লীগ অবদমনীয় হয়ে উঠেছে। আওয়ামী লীগকে ইউনূস আর নিতে পারছে না, কারণ তার মনে হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগ জনগণকে রাস্তায় নামবে, কাজেই সবাইকে আবার জেলবন্দি করো, আবার পিটিয়ে মারো। সেই কারণে এত ভয়, এত সন্ত্রস্ত তারা। এবং সেজন্য এই যে চিরুনি অভিযান, তারাই কিন্তু বলছে এই সামনের 8 দিন খুব সাংঘাতিক যাবে, কি কি সব কথা বলছে তারা। এবং এই যে আমাদের উপর আবারও একটা মানে আক্রোশ চাপিয়ে দেয়া, হামলা মামলার মধ্যে দিয়ে আবার আমরা যাচ্ছি, তাতে কি জনগণ থেমে যাবে? জনগণ কিন্তু আজকে শাহবাগে জনগণরা তো উত্তর দিয়েছে যে আপনি রাস্তা বন্ধ করেছেন কেন, জুলাইতে আপনার কিসের সনদ বলেন, আপনি কি লেখা আছে? উত্তর তো দিতে পারিনি। আজকে পুলিশ অফিসারকে ধমকাচ্ছে যে প্রধান উপদেষ্টার পিএস বলেছে শাহবাগ বন্ধ করে দাও। এটা কি রাষ্ট্র পারে? প্রধান উপদেষ্টা ওদেরকে রাস্তায় নামিয়েছে, এটা প্রমাণিত। তাহলে জনগণ জাহান্নামে যাক, এনসিপি রাস্তা বন্ধ করে এনসিপির যা ইচ্ছা তাই করবে। এবং পুলিশকে ধমকাচ্ছে
আজকে আমাকে আরেকজন বলছিলেন যে এর সমাধান কবে হবে। দেখেন, জুন মাসে সাদিক কায়ুম তারা কিন্তু একদম স্পষ্ট করে বলেছে তাদের 5,000 পুলিশ হত্যা করবার পরিকল্পনা ছিল, তারা 3,000-এর মতো সক্ষম হয়েছে বলছে। এই কথাগুলো তো আমরা বলেছি, আজকে সেটা তো প্রমাণ হলো। এই যে তারা এদেরকে হত্যা করার পরিকল্পনা করেছে, ট্রেনিং করেছে, শুধু এই একটা সেগমেন্ট, এরা তো হত্যা করে সবাই তো ইন্ডেমনিটি পেয়েছে। তার মানে এই যে 5,000 ট্রেনিং প্রাপ্ত জঙ্গি, ক্রিমিনাল, সন্ত্রাসী, উগ্র গোষ্ঠী, এরা তো বাংলাদেশে রয়ে গেছে, এদের তো বিচার হয়নি। তার মানে আপনার আজকের বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশ পুলিশ প্রশাসনের জন্য কিন্তু 5,000 জঙ্গি ওই জুলাইয়ের আগেই তৈরি হয়ে বসে আছে। এখন তো আরো জঙ্গি তৈরি হয়েছে, জেলখানার জঙ্গিরা বেরিয়ে গেছে, বিদেশ থেকে জঙ্গি এসছে। তার মানে আজকে জনগণের জন্য বাংলাদেশে কি কি এসছে? 5,000 ট্রেনিং প্রাপ্ত জঙ্গি, যেটা তারা স্বীকার করছে, এবং নতুন নতুন অনেক ইসলামী উগ্রপন্থী ঢুকেছে। কারাগারের সমস্ত শীর্ষ সন্ত্রাসীরা ইন্ডেমনিটি পেয়ে বেরিয়ে গেছে, জামিন নিয়ে খালাস পেয়েছে, মামলা মোকদ্দমা বেকসুর করে ফেলেছে, যুদ্ধাপরাধীরা বেরিয়ে গেছে। তাহলে আপনি আপনার জি জন্য জীবন কতটা নিরাপদ? জনগণ জি নিতে পারছে না, জি সেটাও আপু ইউনুসের। আপু আপনাকে এবার থামিয়ে আমি ওই যে আপনি আমাদের দর্শকদের কিছু মন্তব্য পড়ে শোনাচ্ছি। আর হচ্ছে যে আপনি কিছু পরেই আমরা ওই সেনাবাহিনীর যে প্রেস ব্রিফিংটা হয়েছে গোপালগঞ্জ নিয়ে, সেটি নিয়ে আলোচনা করব। আমি দর্শকদের কিছু কামাল উদ্দিন, রোকেয়া প্রাচী আপার আলোচনার সময় উপযোগী। ধন্যবাদ আপনাকে কামাল উদ্দিন। জি, আমরা মনে একটু ঝটপট দেখি তো, বড় হলে একটু ধৈর্য রাখবো। শাহিন রেজভি তিনি বলছেন দুর্দিনের সাহসী অগ্নিকন্যা রোকেয়া প্রাচী, ধন্যবাদ আপনাকে। আর এইচ রাশেদ, দুইজনের জন্য রইল শুভকামনা, ধন্যবাদ আপনাকে। পলাশ ডিপ, হটাও ইউনুস বাঁচাও দেশ, ধন্যবাদ। মাহমুদুল হাসান, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শরীরের শেষ বিন্দু দিয়েও আওয়ামী লীগকে বাংলাদেশের রাজত্বে আনবো, ধন্যবাদ আপনাকে। হাসনাইন খান তিনি বলেছেন এই বাংলার মাটি আমার মাটি, এই বাংলার মাটি শেখ হাসিনার মাটি, এই বাংলার মাটি বঙ্গবন্ধুর মাটি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ আপনাকে। তৈমুর রহমান তিনি বলছেন ভাই এটা কি দেশ না নরক। লাইফ বলছেন মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে আমাদের ডাক দেন, ধন্যবাদ। এফ হোসাইন, আওয়ামী লীগ তাদের নেতাদের ভুলের বিষয় নিয়ে আলোচনা করা উচিত, ধন্যবাদ আপনাকে। তানভীর হায়দার, বিএনপির মির্জা ফখরুল এবং টিঙ্কু জিয়া এখনো অনেক স্বপ্নে বিভোর, কিসের ঐক্যবদ্ধ থাকার কথা বলছে ওরা, স্যালাইন পার্টি। জি, ধন্যবাদ আপনাকে তানভীর হায়দার। মুখলেসুর রহমান রিপন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কবিরুল ইসলাম, ভাই মোসাদের সাথে নূর যোগাযোগ ছিল, স্বীকার করেছে, আজ পর্যন্ত আওয়ামী লীগ যা যা বলেছে তাই সঠিক ছিল। কবিরুল, ধন্যবাদ আপনাকে। রেশন, জুলাই সনদ এটা একটা অসভ্য বর্বর উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর সকল ধরনের অন্যায়, অরাজকতা, নৈরাজ্য, রাষ্ট্রদ্রোহিতা, সামাজিক বিশৃঙ্খলা ও দুর্নীতিকে বৈধকরণের পত্র, যা বাপরে ভালো লেগেছে, যা রাষ্ট্রের আইন সংবিধান বিরোধী। স্বাধীন চিন্তা, প্রাচী আপুর কাছে প্রশ্ন, আল্লাহর নামে জঙ্গিগুলোকে প্রমোট করেছে আওয়ামী লীগ, তসলিমা নাসরিন, আসিফ মহিউদ্দিন, আসাদ নূর দেশ ছাড়া কেন, ধন্যবাদ আপনাকে। স্বাধীন চিন্তা। তারপর আমাদের সোহেল আহমেদ তিনি বলছেন আমিও জয়েন করলাম গুরুত্বপূর্ণ আলোচনায়, ধন্যবাদ। আমরা সেনাবাহিনীর প্রেস ব্রিফিং নিয়ে এখন আলোচনা করব। শান্ত সরকার, এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার, ধন্যবাদ আপনাকে। মাইনুদ্দিন, রোকে আপাকে শ্রদ্ধা ও ভালোবাসা, ধন্যবাদ আপনাকে মাইনুদ্দিন। তারপরে রয়েছেন, আমরা দর্শকদের কমেন্টসগুলো নেওয়ার চেষ্টা করছি, দর্শক খুশি হয়, ভালো, তারা গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমাদের অনুষ্ঠান দেখে এবং মতামত জানায়। অমিত বিশ্বাস, বাংলাদেশ শেখ হাসিনার হাতেই নিরাপদ, আমরা শেখ হাসিনাকে দ্রুত চাই, ধন্যবাদ আপনাকে। আয়েশা সিদ্দিকার, সময়ের সাহসী কণ্ঠ, রোকেয়া প্রাচী, ধন্যবাদ আপনাকে। শফিক আহমেদ খান বাবু, সেনাবাহিনীর রাজনৈতিক বিষয়ে জড়াবে না, এনসিপি-কে পাহারা দেওয়ার কারণ কি? হ্যাঁ, সেটাই আলোচনা করবো এখন। সোহেল আহমেদ, গত 1 বছরে বাংলাদেশের একমাত্র লাভবান ব্যক্তি, ব্যবসায়িকভাবে সফল ডক্টর ইউনূস। হ্যাঁ, ঠিক আছে। শফিক আহমেদ খান বাবু, সেনাবাহিনীর রাজনৈতিক বিষয়, হ্যাঁ। সোহেল আহমেদ, গত 1 বছরে বাংলাদেশের একমাত্র ব্যক্তি, লাভবান ব্যক্তি ডক্টর ইউনূস। হ্যাঁ, এটাই বলছেন আপনি। মুন্না, তুমি দেখাইতে থাকো, আমি আবার রোকেয়া
আপার কাছে যাই, দর্শকদের মতামতে আবার ফিরে আসবো। দর্শকদের কমেন্টস কোনো একটাও যেন বাদ না যায়, পক্ষে বলুক আর বিপক্ষে বলুক সবই দেখিয়ে দিবা। আচ্ছা প্রাচী অবশ্যই। আপা, এখন আপনার কাছে আমি যেটা বলতে চাই যে সেনা সদর দপ্তর একটা ব্রিফিং হয়েছে, দর্শকদের অনেকেও সেই বিষয়ে শুনতে চায়। একজন সেনা কর্মকর্তাকে নাকি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেটাও কতটুকু সত্য সেনাবাহিনী স্বীকার করেছে, হ্যাঁ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর গোপালগঞ্জ বিষয়ে সেনাবাহিনীর পত্রিকায় সমকালে যে হেডলাইনটি দেখলাম, আত্মরক্ষার্থে তারা বল প্রয়োগ করেছেন, সেখানে কোনো ভারী অস্ত্র ব্যবহার করা হয়নি। এখন আত্মরক্ষা বলতে সেনাবাহিনীকে আক্রান্ত হয়েছিল, আপনার কাছে কি মনে হয়? এটা দিয়ে আমরা শুরু করি হেডলাইন। আত্মরক্ষা বলতে সেনাবাহিনী যদি আক্রান্ত হয় তাহলে সেনাবাহিনীর আত্মরক্ষা। আবার আমি আপনাকে বলতে পারি আপনি আপনার জীবন বাঁচানোর জন্য আপনি আত্মরক্ষার্থে আপনি যে কোনো ঘটনা ঘটাতে পারেন। এখন এইটা তো বলে নেই, তার মানে সেনাবাহিনী আক্রান্ত হয়েছিল বা পুলিশ বাহিনী আক্রান্ত হয়েছিল যে কারণে তারা আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে, বল প্রয়োগ করেছে। জি প্লিজ ব্যাখ্যা করবেন একটু। ধন্যবাদ। আসলে মানে উনার মানে এই প্রেস ব্রিফিংটা দেখে আমি তখন ভাবছিলাম যে তাহলে গোপালগঞ্জে যারা মারা গেছেন, আহত হয়েছেন এবং সে অবর্ণনীয় দৃশ্য আমরা সবাই দেখেছি। এখন আমাদের তো স্মৃতি চলে যাওয়া এরকম যে একটা ডিজিজ আছে, ডিমেনশিয়াও হয়নি, মেমোরি লসও করিনি আমরা। এই ভিডিওগুলোকে কি বলবো? আর দেখেন আত্মরক্ষার জন্য সেনাবাহিনীর মতো এরকম একটা সর্বোচ্চ প্রতিষ্ঠান, পুলিশ বাহিনীর মতো একটা প্রতিষ্ঠান, তারা তো সাজোয়া যান নিয়ে গেছেন। এমনি এমনি যান না, একদম সেনাবাহিনী, পুলিশ এবং পরবর্তীতে বিজিবিও গেছে, নৌবাহিনীও গেছে। এত বড় বড় দল, মানে এনসিপির ডাবল গেছে তারা। এত কিছু গিয়েও তাদের আত্মরক্ষা করতে হচ্ছে। আর আত্মরক্ষাটা কি করেছে, কিসের পাল্টা? ওপাশ থেকে কি ঢিল আসছিল? ওপাশে যারা ছিল তাদের হাতে কি ছিল? ধরেই নিচ্ছি এখন তর্কের খাতিরে না, এখন গোপালগঞ্জ। দুঃখের বিষয় হলো না, ব্রিফিং এ আছে যে আত্মরক্ষা বলতে এনসিপির নেতাদের ভিতরে বলছে এনসিপির নেতাদের আত্মরক্ষার জন্য। তো এনসিপির নেতাদের আত্মরক্ষার জন্য হলে তো এনসিপি উদ্যোগ নেবে, কিছু একটা করবে, সেনাবাহিনী কেন জড়াবে? আমি সেখানেই আসছি, এটাই তো দুঃখজনক। এখন আত্মরক্ষাটা আপনি কার সাথে করছেন? গোপালগঞ্জের মানুষ, তাদের কথা অনুযায়ী বুঝলাম গোপালগঞ্জের মানুষ তাদের সবাইকে আক্রমণ করেছে। কি নিয়ে আক্রমণ করেছে? আমরা কি দেখলাম ছবিতে? আমরা কারো কারো হাতে লাঠি দেখেছি বা ঢিল ছুঁড়েছে। তার ইয়েতে আত্মরক্ষা আপনি কি দিয়ে করেছেন? আপনি দাঁড়িয়ে স্ট্রেট যুদ্ধের মতো বডি ল্যাঙ্গুয়েজ করে দেখেন, সেনাবাহিনী পুলিশের কিন্তু গুলি ছোড়ার একটা নিয়ম আছে। এই ধরনের ক্ষেত্রে প্রথমে ওয়ার্নিং দিবে, রাবার বুলেট ছুড়বে, টিয়ার গ্যাস দিবে, সাউন্ড গ্রেনেড দিবে, তারপরে লাঠি চার্জ করবে এবং অনেক পরে গিয়ে কিন্তু স্ট্রেট গুলি করা বা ফাঁকা গুলি করবে সেটাও না। তারা কি করলো? যে ভঙ্গিতে স্ট্রেট গুলি করায় যুদ্ধের সময়, যে গুলিটা বুকের উপর থেকে মাথা পর্যন্ত লাগে, অর্থাৎ আপনি তাকে কিল করবার জন্য গুলি করছেন, শুয়ে গুলি করাটা হচ্ছে হাঁটুর নিচে। যে আহত হবে, ওকে ফাইন, সামনের লোক থেকে আপনাকে আত্মরক্ষা করতে হবে, কাজে আপনি তাকে হাঁটুর নিচে গুলি করছেন। কিন্তু এখানে স্ট্রেট মানে তাকে কিল করার মতো বডি ল্যাঙ্গুয়েজে গুলি করছে সেনাবাহিনী। এবং পুলিশকেও আমরা দেখলাম যে বিধ্বংসী ভাবে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তারা যেভাবে গুলি করছিল, জনগণের সাথে তারা মারামারি করছে। আর কি, আর এনসিপি নেতারা কোথায়? এনসিপি নেতাকে তারা প্রোটেকশন দিচ্ছে। এনসিপি নেতা কোথায়? এনসিপি নেতারা হচ্ছে এসপি অফিসে। এখন কথা হচ্ছে সেনাবাহিনী, পুলিশ, এরা কি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, নাকি এনসিপি সেনাবাহিনী, এনসিপি পুলিশ, এনসিপি নৌবাহিনী, এনসিপি বিজিবি? তাহলে এনসিপি কি ওদের এনসিপির তাদের বেতন দেয়? এনসিপির আন্ডারে তারা শপথ নিয়েছে না বাংলাদেশের আন্ডারে তারা শপথ নিয়েছে? এনসিপি তো একটা অনিবন্ধিত রাজনৈতিক দল, ওদের তো কোনো আইডেন্টিটি নাই। এখনো জঙ্গি, সন্ত্রাসী, টোকাই। দুদিন আগে চপ্পল পড়ছে, এখন কোটি কোটি টাকার গাড়ি হাঁকাচ্ছে। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মব সন্ত্রাসী তারা। এই গুটিকতক ছেলে মেয়ের জন্য বাংলাদেশ সেনাবাহিনী সাজোয়া যান নিয়ে গেল এবং তারা একদম স্ট্রেট গুলি করছে, কিল করছে। কাকে করছে? যারা মারা গেল তারা কারা, তাদের স্ট্যাটাসটা কি? একজন অতি সাধারণ নিরীহ একজন দোকানদার, একজন ভ্যান চালক, রিক্সা চালক, ওরা কি জঙ্গি? ওরা কি AK-47 নিয়ে আসছে? যে মাইক্রো বাসে বলছিল
ফোনে যে AK-47 রেডি কর, আর গুলি করতেছিস না কেন বলে মুখ খারাপ করছে। এই যে কথাটা সেনাবাহিনী বলল, সেনাবাহিনীর প্রতি জাতির যে একটুখানিও যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, মুক্তিযুদ্ধের ইতিহাস, সেনাবাহিনীর যে একটা দীর্ঘ সময়ের যে আমাদের কাছে তাদের যে শ্রদ্ধার জায়গা, কি বলে ইতিহাস, সেগুলো একদম শেষ করে দিল। যে আত্মরক্ষার্থে সেনাবাহিনী বুটের নিচে পিষে মেরেছে, মানে পায়ের নিচে। একটা মানুষকে তো অ্যারেস্ট করলেন আপনি, তাহলে বুট দিয়ে মারতে হবে কেন? ওটাকে আত্মরক্ষায়? একজন মানুষকে তো 15 জন মিলে ধরেছে টেনে হিচড়ে। ওই টেনে হিচড়ে ধরা ছেলেটার শারীরিক গঠন আর সেনাবাহিনী পুলিশের শারীরিক গঠনটাকে আপনি তুলনামূলক ভাবে দেখেন। বুট দিয়ে মারলো, অ্যারেস্ট করে নেওয়ার 5 মিনিটের মাথা ওকে গুলি করলো কে? আপনি একটা ছেলেকে অ্যারেস্ট করলেন, তারপর সে আপনাকে আত্মরক্ষায় কি দিয়ে গুলি করলো? আপনি তাকে গুলি করলেন। আপনি তো একটা ছেলেকে যখন অ্যারেস্ট করেছেন, আমরা দেখছি তার হাত খালি, চিকন চাকন শুকনা একটা পিচ্চি ছেলে, তার হাতে কিছু নাই। 5 মিনিট পরে সে কি আপনাকে আক্রমণ করেছিল? আপনি তাকে গুলি করলেন কেন? তাকে আপনি থানায় নিয়ে যেতেন, তাকে আপনি আদালতে নিয়ে যেতেন, বিচারের আওতায় আনতেন। যাকে আপনি ধরলেন তাকে বুট দিয়ে মারলেন। আচ্ছা, আমি 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 এখানে একটা কথা বলি, কেন আদালত নিতে হবে কেন? কারণ গোপালগঞ্জ আক্রমণ করার জন্যই তো তারা গেছে, গোপালগঞ্জকে হুমকি দেওয়ার জন্য, হুমকি দিয়েই তো তারা গেছে, বঙ্গবন্ধুর মাজার ভাঙার জন্যই তো তারা গেছে। সেখানে গোপালগঞ্জবাসীর আত্মরক্ষার তো সুযোগ আছে। দেখেন, গোপালগঞ্জকে মুছে দেওয়ার জন্য গেছে, এই ব্যাপারে কিছু বলুন। প্রকাশ্যে ঘোষণা দিয়ে ধানমন্ডি 32-এর মতো ঘোষণা দিয়ে গেছে, এবং মঞ্চে দাঁড়িয়ে তারা সমাধি, মুজিববাদ এবং বঙ্গবন্ধু কন্যা, মুক্তির ইতিহাসকে তারা অশালীন ভাষা গালাগালি করছে। সমাধিস্থল তারা উড়াই দিবে, গুড়াই দিবে। এই সমস্ত কথা আপনি গোপালগঞ্জে কি বলবেন? ওরা বাদ দেন। আমার বাবার সম্পর্কে, আমার বাবার কবর নিয়ে কথা বললে তো আমি কি গুলি করব? গুলি না পাই অন্যভাবে মারবো। এটা যে কোনো মানুষের আবেগের জায়গা ভাই। আপনি বঙ্গবন্ধু জাতির পিতা, একটা সাধারণ মানুষ তার সাধারণ পিতার কবর পর্যন্ত জীবন দিয়ে রক্ষা করবে। আর জাতির পিতাই বাংলাদেশ দিয়েছে, তাদের গোপালগঞ্জের প্রতি এত আক্রোশ, তারা সমাধি গোপালগঞ্জ উড়াই দিবে, নাম পরিবর্তন করবে, মিথ রাখবে না, গোপালগঞ্জ রাখবে না। তো সেগুলো করবার জন্য তারা সেনাবাহিনী নিয়ে গেছে, সাজোয়া যান নিয়ে গেছে, পুলিশ নিয়ে গেছে। এবং এত কেন? একটা এনসিপি এই প্রটোকল কোন আইনে পায়? রাষ্ট্রের এই প্রটোকল শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি পেতে পারে, তাও এই পরিমাণ, মানে কখনোই প্রটোকল আমরা প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতিকে আমরা আজ পর্যন্ত দেখিনি। তাহলে এনসিপির এই টোকাইদেরকে কেন দিবেন ইউনূস? ইউনূসকে ক্ষমতা কে দিয়েছে? না, দিবেই তো সাধারণ, দিবে তো স্বাভাবিক, তারা একসাথেই তো আন্দোলন করেছে তারা। আজকে সেনাবাহিনী যাই করুক না কেন, এই ইতিহাস সেনাবাহিনী কোনোদিন মুছে ফেলতে পারবে, কোনোদিনও না। এবং বাংলার মায়েরা তাদের সন্তানকে হয়তো আর্মি অফিসার করার স্বপ্ন আর দেখবে না। জি আপু, আমি এখানে একটু যুক্ত করি। সেটা হচ্ছে, আমাকে একজন বলছে যে আচ্ছা ঠিক আছে, একজন আপনার ধরুন আপনার বাড়ি আক্রমণ করতে গেল একজন ঘোষণা দিয়ে, ঠিক আছে, ঘোষণা দিল যে রোকেয়া প্রাচীর বাড়ি ধূলিসাৎ করে দেব, আমরা আসছি, সেখানে রোকেয়া প্রাচীর যে ঘরের যে জায়গা আছে সেটা আশেপাশে যারা আছে তাদেরকে ভাগ করে দেব, ধ্বংস করে দেব। আপনি তখন কি করবেন? আপনি তখন আত্মরক্ষার্থে আপনার যা কিছু করার আপনি তাই করবেন। গোপালগঞ্জবাসী সেটাই করেছে। গোপালগঞ্জে যাওয়ার আগে তারা হুমকি দিয়ে গেছে, তারা ধ্বংস করার জন্য গেছে। সেনাবাহিনী, লোকজন বলছে যে সেনাবাহিনী তখন কোনো ভূমিকা পালন করেনি কেন? এখন হাস্যকর একটা প্রেস কনফারেন্স তারা করেছে। হ্যাঁ, আচ্ছা, গোপালগঞ্জবাসী আত্মরক্ষার জন্য ঘুরে দাঁড়িয়েছে, গোপালগঞ্জবাসীর পাশে থাকা উচিত ছিল সেনাবাহিনীকে, কিন্তু সেনাবাহিনী সেটা করে নাই। সেনাবাহিনী তো অপরাধী, কারণ সমাধিস্থল এবং গোপালগঞ্জে ওরা আক্রমণ করবে, ভাঙবে, গুড়িয়ে দিবে, এই হুমকি প্রকাশ্যে দিয়েছে। প্রকাশ্যে হুমকি দেওয়াটাই একটা আইনগতভাবে অপরাধ বাংলাদেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী। সেই প্রকাশ্যে ঘোষণা দেয়া জঙ্গি, সন্ত্রাসী, ক্রিমিনালদেরকে সরকারি প্রটোকল দিয়ে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি যারা যারা গেছে আইনের আওতায় প্রত্যেকে অপরাধী। এই নির্দেশ যে সেনাবাহিনী যারা যারা দিয়েছে, আমার উপরে হয়তো এই কথা বলার জন্য খেপবে, কিন্তু আইন অনুযায়ী, আইন কি বলে ভাই?
অবশ্যই আপনি একটা ক্রিমিনাল যদি ঘোষণা দেয় যে আমার বাড়িতে ভাঙতে আসবে, এবং সেই পুলিশ সেনাবাহিনী যদি সেই ক্রিমিনালকে আমার বাড়ি ভাঙতে আসার জন্য নিরাপত্তা দেয়, সরঞ্জাম দিয়ে সহযোগিতা করে আমার বাড়ির সামনে এনে দাঁড় করায়, তাহলে সেই আসামি আমার বাড়ি ভাঙবার জন্য যতখানি আইনগতভাবে অপরাধী, তার সাথে যারা এসেছে, তাকে যারা প্রোটেকশন দিয়েছে, সহযোগিতা করেছে, প্রত্যেকেই অপরাধী, এবং ইউনূস সহ, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ, কারণ তারা তাকে রাষ্ট্রীয়ভাবে এই নির্দেশগুলো দিয়েছে। সেনাবাহিনী প্রতিরক্ষা উপদেষ্টার দায়িত্বে চলে, সে সরাসরি ইউনূসের নির্দেশ পালন করেছে। কাজে ইউনূস থেকে শুরু করে সার্জিস টোকাই পর্যন্ত এই জঙ্গিরা সহ প্রত্যেক